আপনাদের সকলকে আবারও আমন্ত্রণ ক্রিমিনাল জাস্টিস প্রোগ্রাম দেখবার জন্য। আমি আজাম কো সলিসিটার্সের প্রিন্সিপাল সলিসিটর শাফিউল আজম এবং আমার সাথে আছেন আমার কলিগ ব্যারিস্টার ঠারা মেখার্টি। I have received প্রশ্ন, এটা কিন্তু বেশ আসছে, এই যে ফারলো ফ্রড এই সমস্ত এগুলোর জন্য। ওকে, এখন অনেক বড় বড় ফ্রডগুলো হচ্ছে। যে প্রশ্নটা আমার কাছে আসছে এটাই এই জন্য আমি বলবো, I have received a restraint order freezing all of my assets, what can I do? যে পুলিশ কিন্তু এখন রেস্ট্রেইন্ট অর্ডার নিয়ে নিতে পারে। একজন যদি ফ্রড করে, মনে করেন এই এখন ফারলো ফ্রড 495,000 এর ফ্রড হয়েছে, এটা নিউজের মধ্যে আসছে, সবাই জানেন, আমি বিগত প্রোগ্রামের মধ্যেও বলছি। তখন পুলিশ করবে কি, ফ্রিজ করবে তাদের বিভিন্ন অ্যাসেটগুলো, বিভিন্ন অ্যাকাউন্টগুলো, তারা যেন পয়সা নাড়াচাড়া করতে না পারে। So a restraint order can be obtained before a person is charged with a criminal offense. পুলিশ কিন্তু এই রেস্ট্রেইন্ট অর্ডার বের করতে পারে, নিতে পারে আপনার একজনকে চার্জ করার আগে। পুলিশের যখন অ্যারেস্ট করে তখন তারা ইন্টারভিউর পরে চার্জ করে এবং চার্জের পরে তখন কোর্টে যায়, কিন্তু এই চার্জ করার আগে রেস্ট্রেইন্ট অর্ডার পুলিশ বের করতে পারে। এবং এই রেস্ট্রেইন্ট অর্ডার বের করতে হলে আপনার কোর্ট থেকে এই অর্ডারগুলো বের করতে হবে। The restraint order will prevent you from dealing with assets which are specified in the order. এই যে রেস্ট্রেইন্ট অর্ডার যেটা আপনি পুলিশ বের করবে, যে এটা প্রিভেন্ট করবে, আপনাকে স্টপ করবে যে ফ্রম ডিলিং উইথ অ্যাসেট, যে আপনি আপনার অ্যাসেট নিয়ে ডিল করতে পারবেন না। এবং ওই যে স্পেসিফাইড যেগুলো আইটেম যেগুলো আছে, অ্যাসেট যেগুলো উল্লেখ করা হয়েছে অর্ডারের মধ্যে, রেস্ট্রেইন্ট অর্ডারের মধ্যে, ওইগুলো আপনি আর মুভ করতে পারবেন না, এগুলো নাড়াচাড়া করতে পারবেন না, ট্রান্সফার করতে পারবেন না। এটা হইল মেইন রিজন পুলিশে রেস্ট্রেইন্ট অর্ডারটা বের করবে আগে। You will be required to serve a statement setting out your income and assets, এবং আপনার দরকার হবে আপনাকে ইনকাম এবং এক্সপেন্সেস এবং আপনার অ্যাসেটস, ইনকাম, এগুলো সবগুলোর ডিটেইলস দিয়া একটা স্টেটমেন্ট কোর্টের কাছে ফাইল করতে হবে। আর্লি লিগ্যাল অ্যাডভাইস ইজ ভাইটাল। যখনই আপনার এগেনস্টে রেস্ট্রেইন্ট অর্ডার পুলিশ যখন বের করবে, দেরি করলে হবে না, সাথে সাথে আপনার ভেরি প্রম্পটলি আপনার অ্যাডভাইস, স্পেশালিস্ট অ্যাডভাইস আপনাকে নিতে হবে সলিসিটরের কাছ থেকে। We can advise you on the legality of the order. তখন আমরা আপনাকে অ্যাডভাইস করব রেস্ট্রেইন্ট অর্ডার তারা যেটা নিয়েছে ওইটার লিগ্যালিটির উপরে, ওইটার বিভিন্ন অ্যাসপেক্টগুলো আমরা আপনার সাথে বসবো, আমরা আপনার সাথে কথা বলবো এবং এক্সপ্লেইন করব ওইটার উপরে। ড্রাফটিং দ্য স্টেটমেন্ট অফ অ্যাসেটস, আমরা অ্যাসিস্ট করব ক্লায়েন্টদেরকে যে আপনি এখন আপনার স্টেটমেন্ট অফ অ্যাসেটস যেটা করতে হবে সেটা প্রিপেয়ার করতে হবে, সেখানে ইনকাম দেখাইতে হবে, অ্যাসেট কি কি আছে আপনার ওগুলো সবগুলো ডিটেলস দিতে হবে। আমরা তখন আমাদের ক্লায়েন্টদেরকে এগুলো দিয়ে অ্যাসিস্ট করব। অ্যাজ ওয়েল এজ অ্যাপ্লাইং টু দ্য কোর্ট ফর ভেরিয়েশন অফ ডিসচার্জ, ভেরিয়েশন অর ডিসচার্জ অফ দ্য অর্ডার। তারপর আমরা আরও যেটা করব, আমরা কোর্টের কাছে আমরা দরখাস্ত করব, যে কোর্টকে বলবো যে এই অর্ডারটা যেটা নেওয়া হয়েছে এটাকে ভ্যারি করা হোক, এটাকে ডিসচার্জ করা হোক, এটাকে অর্ডারটা স্টপ করা হোক, অথবা এটার মধ্যে কিছু চেঞ্জ আনা হোক, ভেরিয়েশন আনা হোক। এটা খুব স্ট্রিনজেন্ট আমার ক্লায়েন্টের উপরে হচ্ছে এবং সে কোনো কিছুই মুভ করতে পারতেছে না, ট্রান্সফার করতে পারতেছে না, উইথড্র করতে পারতেছে না তার অ্যাকাউন্টের থেকে পয়সাগুলো, এবং এটার মধ্যে কিছুটা ভেরিয়েশন আনাটা দরকার, কারণ তার লাইভলিহুডের ব্যাপার স্যাপার আছে। এবং আমরা কোর্টের কাছে দরখাস্ত করবো আর দরকার হলে যে এটাকে ডিসচার্জ করা হোক, এটাকে বাদ দেওয়া হোক, এই রেস্ট্রেইন্ট অর্ডারটাকে ইম্পোজ যেন, এটার যেন ইমপ্লিকেশন এটার এটাকে অর্ডার দিলেও এটাকে কোর্টকে আমরা বলতে পারি এটাকে ডিসচার্জ করা হোক, এটাকে ক্যান্সেল করা হোক।
A restraint order can have potentially devastating effects on an individual or business. একটা restraint order যখন পুলিশ যখন নিয়ে নিবে তখন এটা খুবই একজন ব্যক্তির উপরে অথবা একটা ব্যবসার উপরে এটা একটা বিরাট ডেভাস্টেটিং আপনার ইফেক্ট এটার উপরে তখন নিয়ে আসবে। এটা খুব ভয়াবহ একটা পরিস্থিতি সৃষ্টি হতে পারে, কারণ সে তো পয়সা উঠাতে পারবে না, খরচ করতে পারবে না, বিজনেস রান করতে পারবে না। সো ইট ইজ এ ডেভাস্টেটিং আপনার সিচুয়েশন। We will act swiftly to ensure that any necessary applications are made to ensure that you can continue to meet living expenses and or trade. We will act, আমরা খুব promptly act করব, swiftly act করব আমাদের ক্লায়েন্টের জন্য যেন হেল্প হয়, দেরি করলে হবে না, প্রম্পটলি অ্যাকশন করতে হবে। আমরা এনশিওর করব যে নেসেসারি অ্যাপ্লিকেশনগুলো কোর্টের মধ্যে করা তাড়াতাড়ি এবং দরখাস্তগুলো কোর্টের মধ্যে ফাইল করা, টু এনশিওর that you can continue to meet your living expenses and try to ensure করার জন্য যে আপনি দৈনন্দিন খরচের যে পয়সা কড়ি যেগুলো দরকার হবে ওগুলো যেন আপনাকে উঠানোর সুযোগ দেওয়া হয় এবং আপনার ট্রেডের জন্য, ব্যবসার জন্য যে ডেইলি, রেগুলার, মান্থলি যে এক্সপেন্স আছে এগুলা মানে উঠানোর, এগুলো মানে পাওয়ার একটা প্রভিশন যেন রাখা হয়। এই জন্য আমরা এগুলো খুব তাড়াতাড়ি কোর্টের মধ্যে আমরা দরখাস্ত করব, দেরি করলে হবে না। এগুলো এটা হইল রেস্ট্রেইন্ট অর্ডার। ইট ইজ এ ভেরি ভেরি সিরিয়াস ম্যাটার। আপনার এটা খুবই ডেভাস্টেটিং এফেক্ট আসবে যখন এই পুলিশ রেস্ট্রেইন্ট অর্ডারটা নিবে। সেটা আপনিও জানবেন না, আপনার ব্যবসার যে অন্যান্য ডাইরেক্টররা যারা আছে বা অন্যান্য অফিসার যারা আছে কেউই জানবে না। পুলিশ এটা আগের থেকে নিয়ে নিবে আপনার ব্যাংক অ্যাকাউন্টের উপরে, এই রেস্ট্রেইন্ট অর্ডার অ্যাসেটের উপরে নিয়ে নিবে। তার কারণ হলো আপনি যেন আপনার অ্যাসেটগুলো মুভ করতে না পারেন, এটা প্রিজার্ভ করা হইলো আগের থেকে। তার কারণ হইলো যদি কোর্টের মধ্যে আপনাকে কনভিকশন করে তখন আপনার এটাকে আলাদা একটা প্রসিডিং তখন পুলিশ শুরু করবে, এটাকে কনফিসকেশন প্রসিডিংস বলা হয়। এবং তখন পুলিশ একটা হিসাব নিকাশ করে কত অঙ্কের ফ্রড করা হয়েছে ক্রিমিনাল অ্যাক্টিভিটি থেকে, ওগুলো একটা হিসাব করবে এবং তখন তাদের অলরেডি তো প্রিজার্ভ করা আছে অ্যাসেটগুলো, তো আপনি মুভ করতে পারবেন না, তখন ওখান থেকে সব পয়সাগুলো তারা রিয়েলাইজ করবে। আরেকটা জিনিস, অনেক সময় কন্ডিশনাল ডিসচার্জ অনেকের হয়, এটার মানিটা আমি বুঝাইয়া বলবো। ম্যাজিস্ট্রেটস কোর্টে নর্মালি হয় কন্ডিশনাল ডিসচার্জগুলো। এটা হইল এ কন্ডিশনাল ডিসচার্জ ইজ এ সেন্টেন্স imposed by courts and is often used for first time offenders who have exceptional mitigation to explain their behavior. Normally in the magistrates court এর মধ্যে, in the magistrates court normally অনেক সময় এই কন্ডিশনাল ডিসচার্জগুলো আপনার হয়। এখানে যেখানে আপনার কোর্ট যদি মনে করে কি এক্সেপশনাল মিটিগেশন, যে আপনার মিটিগেশন, আপনার একটা এক্সেপশনাল মিটিগেশন আছে, আপনি যেটা অপরাধ আপনার বিরুদ্ধে যেটা অ্যালিগেশন আসছে ওইটা আপনি ঠিক মানে খুব ভালো একটা রিজন দিয়া, মিটিগেশন দিয়া আপনি এক্সপ্লেইন করছেন কোর্টের কাছে এবং আপনি ফার্স্ট টাইম অফেন্ডার, প্রথমবারের মতো আপনি এই অপরাধটা করেছেন বা অপরাধটার জন্য আপনার এগেইনস্ট অ্যালিগেশনটা আসছে এবং এই আসার কারণটা আপনি ঠিক মতো বিভিন্ন রিজনগুলো দিয়া, মিটিগেশন পয়েন্ট যেগুলো বলা হয় কোর্টের কাছে এক্সপ্লেইন করছেন, তখন তারা কোর্ট কন্ডিশনাল ডিসচার্জ আপনাকে করতে পারে। The law allows a conditional discharge to be imposed where a court is of the opinion, যেখানে কন্ডিশনাল ডিসচার্জ করতে পারে যদি কোর্ট মনে করে having regard to the circumstances including the nature of the offense, এবং আপনার পরিস্থিতি সবগুলো যখন তারা বিচার বিবেচনা করবে এবং আপনার অফেন্স যেটার জন্য আপনার এগেইনস্টে অ্যালিগেশন যেটা আসছে ওগুলো তারা মানে কোর্ট নেচার অফ দ্য অফেন্স, কী ধরনের অ্যালিগেশন আপনার বিরুদ্ধে আসছে এবং কী পরিস্থিতির মধ্যে এগুলো আসছে, এগুলো সবগুলো কোর্ট বিচার বিশ্লেষণ করে দেখবে। অ্যান্ড দ্য ক্যারেক্টার অফ দ্য অফেন্ডার, এবং আপনার
মানে বিভিন্ন আপনার ক্যারেক্টার কি, আপনি আসলে এই ধরনের অপরাধটা আগে করছেন কিনা সবকিছু তারা দেখবে। and that it is inexpedient to inflict punishment, এবং তখন কোর্ট মনে করে সমস্ত সার্কামস্ট্যান্সগুলো বিচার বিশ্লেষণ করে এবং অফেন্সটাকে, নেচার অফ দ্য অফেন্স, কী ধরনের অফেন্সের অ্যালিগেশন আসছে এগুলো দেখে শুনে কোর্ট তখন মনে করতে পারে কি তাকে এখন এইবারে পানিশমেন্ট দেওয়াটা ঠিক হবে না। The court can either discharge that person from the court absolutely, although this is incredibly rare, মানে কোর্ট তখন আপনাকে ডিসচার্জ করতে পারে মানে পুরাপুরি, যদিও এটা খুবই রেয়ার, এই ধরনের পুরা ডিসচার্জটা হয় না সাধারণত, ভেরি রেয়ারলি ডিসচার্জটা হয়, খুব রেয়ার। or with a condition that he she does not commit an offense during the period specified by the court. This can be up to 3 years, অথবা আপনাকে কোর্ট বলতে পারে ঠিক আছে আমরা তাকে এইবারে একটা কন্ডিশনাল ডিসচার্জ করব, একটা নির্দিষ্ট পিরিয়ডের মধ্যে সে যেন ওই আর এই অফেন্সটা যেন না করে, ডাজ নট কমিট অ্যান অফেন্স, সে যেন অপরাধ আর কোনো অপরাধ যেন না করে ডিউরিং অ্যান স্পেসিফাইড টাইম, এটা আপ টু 3 ইয়ার্স পর্যন্ত হতে কোর্ট বলতে পারে কি আমি 2 বছরের সময় দিলাম, 3 বছরের সময় দিলাম, ওই সময়ের মধ্যে সে যেন আর কোনো অপরাধ না করে, কিন্তু এইবারের জন্য আমরা কোনো পানিশমেন্ট দিব না। The effect of this is that এটার তখন এটার পরিণামটা কি, এটা is the if the offender will suffer, okay, the offender will suffer no penalty for the offense, এইবারের জন্য আপনাকে কোনো পানিশমেন্ট সাফার করতে হবে না, আপনাকে কোনো প্রিজনে যেতে হবে না, বা আপনাকে কোনো অন্যান্য পেনাল্টি, অন্যান্য ফাইন বা অন্যান্য পানিশমেন্ট যেগুলো কোর্টের পাওয়ার আছে দেওয়ার ওগুলো কোনো ফেস করতে হবে না, providing they do not commit a further offense during the specified period, provided যে আপনাকে যে সময় দেওয়া হবে সেটা 2 বছর বা 1 বছর বা 3 বছর, ওই সময়ের মধ্যে আপনি আর কোনো অপরাধ না করেন। তার মানে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে কোর্ট বলবে কি সে আর অপরাধ করতে পারবে না, সেটা 1 বছরও হতে পারে, 2 বছরও হতে পারে, 3 বছর হতে পারে, এবং ওই কন্ডিশনের উপরে তাকে ছেড়ে দেওয়া হবে, এইবারে তাকে কোনো আমরা পানিশমেন্ট দিব না। ইফ দে ডু, তারা যদি আবার আরেকটা অপরাধ করে, then any sentence for that new offense will be treated more seriously, তখন কোর্ট এইটাকে নেক্সট টাইম যদি সে ওই টাইমের ভিতরে যদি আবার আরেকটা অফেন্স করে, কোর্ট এটাকে খুব সিরিয়াসলি নেবে ওই অফেন্সটাকে, and they are liable to being resentenced for the original offense for which the conditional discharge is imposed, তখন তারা নতুন অফেন্স যেটা ওইটার জন্য তো পানিশমেন্ট দিবেই কোর্ট, তাছাড়া পুরনো যেটার জন্য ডিসচার্জ করা হয়েছে, কন্ডিশনাল ডিসচার্জ করা হয়েছে, ওইটার পানিশমেন্টও এই সময়ে দিয়ে দিবে, তাহলে দুইটার জন্য তখন পানিশমেন্ট ফেস করতে। এই জন্য আমি আমার কাছে প্রশ্ন আসছে যে আমাকে তো কন্ডিশনাল ডিসচার্জ করা হয়েছে আজম সাহেব, এখন আমার এইটার পরিণামটা কি? তার কারণে আপনি যদি আবার অপরাধ করেন তখন নতুন অপরাধের জন্য পানিশমেন্ট দিবে, প্লাস যেটার জন্য কন্ডিশনাল ডিসচার্জ করা হয়েছে ওইটার পানিশমেন্ট আবার ইম্পোজ করবে কোর্ট। Okay, so that is the আপনার conditional discharge money, and we will always seek to persuade the court to impose a conditional discharge where appropriate, যেখানে appropriate সেখানে আমরা যারা স্পেশালিস্ট সলিসিটররা আছি, আমরা যারা স্পেশালিস্ট ব্যারিস্টাররা আছি, আমার কলিগ ব্যারিস্টার ঠারা মেকার্টি, আমরা কোর্টকে পারসুয়েট করার চেষ্টা করব অ্যাপ্রোপ্রিয়েট কেসে, যদি একটা ওই ধরনের একটা কেস, যদি ওই ধরনের সিচুয়েশন সার্কামস্ট্যান্স যদি হয়, আমরা কোর্টকে বলবো যে আমার ক্লায়েন্টকে এবার কন্ডিশনাল ডিসচার্জ করা হোক, কিন্তু সব কেসের জন্য তো সম্ভব না, এটা নির্দিষ্ট সার্কামস্ট্যান্স এবং ওই অফেন্সের ওগুলো সব বুঝে মিটিগেশন কি, এক্সেপশনাল মিটিগেশন যখন থাকে তখন আমরা এটা কোর্টকে বলবো যে কনসিডার করার জন্য। I will go back to my colleague barrister
Tara McCarthy. She will be talking on more again on the historical sexual abuse and the sexual offences. Tara, more often than not, there is little in the way of physical evidence in the long time, all these allegations. Is there cannot be any physical evidence which happened, is 20-30 years ago. So if you can go on to that topic more in detail, please. Of course. It's absolutely right that as a general rule, you don't have any physical evidence, so no DNA, no fingerprints, no evidence of semen. There are exceptional situations, and you have to remember that DNA, or the ability to understand that DNA existed and could be used in criminal offences, arose during the 1980s. So offences that occurred before the idea or the concept of DNA became known to scientists, police officers rarely kept items which could be associated with the crimes. But this only applies if someone making the allegation made an allegation at the time and the person wasn't identified at the time. And I have had a case where a relatively young child was attacked in her bed at night by a complete stranger. She made a complaint at the time. This was in the late 1980s. The police kept the bedding. They subjected the bedding quite regularly to testing. And then many years later, and in fact only a year or so ago, they, because of advances in DNA, did find a DNA match between that and the defendant, and he was identified. But that is incredibly rare. 99 out of 100 cases, if not slightly more than that, all of those, you will have no DNA evidence. There will be no physical evidence. It will simply be one word against another. And that then, if you look at the types of offences which could be committed as historic offences, the obvious one is rape, which we've talked about. Another one is indecent assault. Indecent assault, under the 1956 Act, covered a very wide range of behaviour. And quite often, even if a matter was reported nearer the time, you wouldn't expect to have physical evidence available, DNA evidence, because it was a question of touching where there wouldn't really be anything left or wouldn't be anything possible. Now, indecent assault, again, is quite interesting, and equally is one of these offences which can be committed in different ways depending whether you're a man or a woman, and depending on when it's committed, the maximum sentence varies. So Section 14 of what was the Sexual Offences Act from 1956 was indecent assault on a woman, and that was an offence from the 1st of November 1957 until the 30th of April 2004. This is one of those offences where the maximum sentence or penalty varied wildly, because for offences committed before the 16th of September 1985, the maximum penalty, if you were over the age of 16 as a woman, was 2 years. Then it got, if you were over 13, or under 13 rather, sorry, then it was 5 years. Obviously, when the 2003 Act came in, everything changed rapidly, and that type of behaviour was given far harsher sentences. After 1985, the maximum sentence went up to 10 years, regardless of the age of the victim. Section 15 was indecent assault on a man, and the maximum penalty for that throughout the entirety of the offence was 10 years imprisonment. What is really interesting is that offences which could be prosecuted as indecent assault under the 1956 Act, some now would be prosecuted as rape. For example, digital penetration, so putting your fingers inside someone's vagina or putting a penis inside of a mouth. Under the 2003 Act, that would be rape. Under the 56 Act, that would be indecent assault. And as I say, if it was on a woman and before 1985, the maximum penalty could be 2 years, which is why in some of our historic prosecutions where people have been quite famous, like the Max Clifford case, his sentence,
because he was convicted of a series of these offences, but they fell before that 1985 cut-off point for the longer sentences. So he had a series of offences which were sentences which were put together to make a longer sentence, but were in reality quite short because of the maximum available at the time. So in terms of indecent assault, what you will need to consider, what your lawyers will need to consider is, well, what are the circumstances that are being alleged against you, and what in those circumstances does the word indecency mean? That is a matter for the jury. But, and again, it's using slightly old-fashioned language. It's what a right-minded person would consider to be indecent or not, which, when you think about modern language, that is just something, it's a concept that doesn't really exist in law anymore. We don't tend to have this idea of a right-minded person. But essentially, it's applying common sense to these old offences, whether or not it would be considered indecent by what you were doing, so the part of the body you were touching, or indeed the circumstances or what you were saying. And it's looking at the facts and trying to see what's relevant or not. It isn't the same as with the modern offence, because it's not as broad or as wide as, say, sexual touching would be under the 2003 Act. But a court can look at a person's motive, why they were doing it, and whether they've intended for it to be indecent. And again, the issue of consent is an essential agreement or an ingredient to the offence of indecent assault. Interesting here, if the person who's making the complaint is under the age of 16, boy or girl, the fact that they consented is no defence, and that's because under the Sexual Offences Act, there were lots of different offences that could be charged, some of which now can't be charged because they're what's called time barred, so they do have a limitation on when they could be prosecuted, such as unlawful sexual intercourse. And I won't, Shafi, probably reveal your age, but you probably can remember from your practice the offence of unlawful sexual intercourse. That's not charged anymore because it had to be charged within 12 months of the allegation being made. So that's something which is time barred, but indecent assault isn't. And what the courts will do is they will look at the circumstances of the activity, whether or not it's something which a jury would think is indecent. And again, in terms of sentencing, because these allegations, when they come to be sentenced, are quite complicated. Generally speaking, the courts are going to look at what was the maximum sentence available, but they do also look at, with modern eyes, the effect upon a victim. So, for example, whilst many years ago these offences wouldn't always attract custodial sentences immediately, quite often now, if you're convicted by a jury, they will do. And what a judge can do is put the sentences together, like, for example, with the Max Clifford case, where he's being convicted of offences with a maximum of 2 years, but because there is a large number of them, the sentence will be a far greater sentence and more in line with the type of sentence that would be imposed today for that type of activity. But again, it's important with these offences, because they are complicated, to ensure that you have proper representation, that you have people that understand how these offences work, because knowing when the sentence is increased ensures that you, for example, don't have a problem when it comes later down the line to being sentenced, and the judge isn't affected by that. Thank you, Tara. I think we are running out of time today,
and then we will come back to this program on this topic maybe another time again here in the future. দর্শক আজ আমাদের সময় প্রায় শেষ হয়ে গেছে আজকের প্রোগ্রামটি আবার পুনঃপ্রচার করা হবে রিপিট দেখানো হবে নেক্সট টিউসডে দুপুর 12:30 থেকে 2টা তাছাড়া এনটিভি ইউরোপের ফেসবুক এবং ইউটিউব চ্যানেলেও প্রোগ্রামটি আপলোড করা হবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং সকলের প্রতি আমার শুভকামনা থাকলো আসসালামু আলাইকুম